আপনি কি জানেন, সাফল্য কেবলমাত্র ভাগ্যের ব্যাপার না, এটা আসলে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত নিহিত। রবার্ট গ্রিনের দ্য মাস্টারি বইটা আপনাকে শেখাবে কিভাবে আপনি আপনার প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগিয়ে জীবনের প্রতিটা দিককে এক্সপার্টের মতো নিয়ন্ত্রণ করতে পারবেন। এই বইটা আপনাকে সেই গোপন কৌশলগুলো দেবে যা আপনাকে আপনার জীবনের সবচেয়ে বড় মাস্টার বানাতে সাহায্য করবে। আপনি যদি আপনার জীবনকে পজিটিভ করে তুলতে চান, তাহলে আমাদের পজিটিভ সময় ইউটিউব চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের অডিও বুক মাস্টারি। প্রথমেই ভূমিকা। কেউ কিন্তু অসাধারণ বুদ্ধি নিয়ে জন্মান না। যখন আইনস্টাইন নিজেও শিশু ছিলেন, তিনি তো রিলেটিভিটি থিওরি সম্পর্কে জানতেনই না। যখন মোজার্ট সাহেব শিশু ছিলেন, তিনি সোনাটা তৈরি করতে পারতেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে বুদ্ধিমানদের জন্মগত মেধা আছে, কিন্তু সত্যি কথা হচ্ছে যে এটা আপনারও আছে। আপনারও এমন একটা ক্ষমতা আছে যা কিন্তু আর কারো নেই। এটা মূলত আপনার শখ আর আগ্রহ এই হিসেবেই ফুটে উঠবে। এই অডিও স্টোরি আপনাকে শেখাবে কিভাবে আপনি এই শখকে নিজের জীবনের শ্রেষ্ঠ কাজে পরিণত করতে পারবেন। এটা আপনাকে নিজের অবসর সময় বসে করার জিনিসকে নিজের জীবনের সবথেকে বড় কাজে রূপান্তরিত করতে শেখাবে। আপনি শিখবেন কিভাবে একজন মাস্টার হওয়া যায়। আপনি এই মাস্টারির 3টে ধাপ সম্পর্কে শিখবেন। আপনি মাস্টারদের সবচেয়ে বড় ক্ষমতা সম্পর্কেও শিখবেন। আপনিও সেই ক্ষমতা কিভাবে পাবেন সেটাও শিখবেন। এটা সম্ভব, সব মাস্টাররাই এটা করেন। তারাও অন্য সবার মতো এই দুনিয়ায় জন্ম নিয়েছেন। তারা ছোট ছিলেন আর তাদেরও বুদ্ধি ছিল না, কিন্তু তারা নিজেদেরকে নিজেরাই অসাধারণ হিসেবে গড়ে তুলেছেন। আপনিও নিজেও নিজের জন্য তা করতে পারেন। এই অডিও স্টোরি আপনাকে সাহায্য করবে। আমাদের প্রথম অধ্যায়, সর্বোচ্চ শক্তি। আপনি একজন মাস্টার হতে পারেন। এর জন্য কোনো বয়স, লিঙ্গ, জাতি বা অর্থের দরকার নেই। আপনি আপনার জানা সকল মাস্টারদের কথাই ভেবে দেখুন। দা ভিঞ্চি, মোজার্ট, গান্ধী, দালাই লামা, এমনকি বিল গেটস বা স্টিভ জবস, তারা এক একজন এক এক জায়গা থেকে উঠে এসেছেন। এটা ঠিকই, কিন্তু তারা এক একজন এক এক জায়গা থেকে উঠে এসেছেন ঠিকই, কিন্তু তারা নিজেরা নিজেদের জায়গায় এখন একজন মাস্টার। আপনিও তাদের মতো হতে পারেন। কেন? কারণ আপনারও ভিন্ন জেনোসেট রয়েছে। আপনার মতো জেনেটিক মেকআপ আগে পরে কারো ছিল না, আর হবেও না। এটা সত্যি। আপনার সব ক্ষমতা আর সম্ভাবনা শুধুমাত্র আপনারই। সত্যি বলতে, এমন কোনো বাধা নেই যা আপনি পার করতে পারবেন না। আমাদের যুগে শিক্ষা এখন সবার কাছে পৌঁছে গেছে। লিঙ্গ, বর্ণ আর জাতি বৈষম্য এখন অনেকটা কম। আপনি সহজেই উপরে চলে যেতে পারবেন। কিভাবে? এই অডিও স্টোরি আপনাকে তাই শেখাবে। এতে সব কিছুই আছে যা আপনাকে মাস্টার হতে সাহায্য করবে। এই জন্য আপনাকে 3টে ধাপ পার করতে হবে। প্রথমটা হলো ছাত্রত্ব, দ্বিতীয়টা হলো সৃজনশীল ও কর্মশীল, আর তৃতীয়টা হলো মাস্টার। প্রথমত আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কিসে জীবন খুঁজে পান। কি সেই জিনিস যেটা আপনার যশ করতে সবচেয়ে বেশি ভালো লাগে? এই ইচ্ছাই আপনার সেরা একটা কর্ম হয়ে উঠতে পারে। পরের বিষয়টা হলো ছাত্রত্ব ধাপ, যেখানে আপনি সেইটাই শিখবেন, শিক্ষকের কাছে প্রশিক্ষণ নেবেন এবং সামাজিকভাবে বুদ্ধিমান হবেন। তারপর আপনি সৃজনশীল কর্মশীল ধাপে যেতে পারবেন আর শেষে মাস্টার হতে পারবেন। এটা আসলে সহজ কাজ নয়। এর জন্য অনেক মনোযোগ, অনেক পরিশ্রমের প্রয়োজন। গবেষণা বলে যে আপনাকে আপনার এই অসাধারণ দক্ষতার পেছনে 20,000 ঘন্টার মতো ব্যয় করার মাধ্যমে মাস্টারিতে পৌঁছানো সম্ভব। মাস্টারদের আসলে কি আছে? তাদের সাফল্যের পিছনের রহস্যটা কি? এমন কিছু কি আছে যা তাদেরকে অসাধারণ করে তুলছে?
উত্তরটা হচ্ছে তাদের অন্তর্দৃষ্টি। এটা বুদ্ধি ও শক্তির সর্বোচ্চ স্তর। আপনি যখন অন্তর্দৃষ্টি ব্যাপারে শোনেন তখন হয়তো জাদু, রহস্য নইলে ভূত প্রেত নিয়ে ভাবেন, কিন্তু এগুলো সবই ভুল ধারণা। এটা মানসিকতার সর্বোচ্চ স্তর। যুগ যুগ ধরে আপনি আপনার অসাধারণ দক্ষতা তৈরি করতে থাকলে আপনার কাছে সব উত্তর নিজে নিজেই চলে আসবে। উদাহরণটা হিসেবে ধরুন তো, আইনস্টাইন, তার তৈরি রিলেটিভিটি থিওরি কিন্তু শুধুমাত্র একটা ধারণা নয়, এটা নতুন কোনো ধারণাও নয়। আইনস্টাইন বিজ্ঞানে বিপ্লব ঘটিয়েছেন, এটা মানতে হবে। তিনি তার বাস্তবে যে দৃষ্টিভঙ্গি ছিল তা আসলেই পাল্টে দিয়েছে, এবং এই জন্যই রিলেটিভিটি থিওরির গ্রাউন্ড ব্রেকিং। ছোটবেলায় যেদিন তার বাবা তাকে একটা চৌম্বক কম্পাস দিয়েছিলেন, সেই দিন থেকেই আইনস্টাইন এর পেছনে কাজ করে যাচ্ছিলেন। কয়েক দশকের পড়াশোনার মাধ্যমে তার মস্তিষ্কের নিউটন পদার্থবিজ্ঞানের সমস্ত সূত্র ও ধারণাগুলোকে গ্রহণ করেছিল। তিনি পুরো ছবিটা দেখতে পেরেছিলেন। তিনি ধারণাগুলোকে একসাথে বের করে এবং রিলেটিভিটি থিওরির সামনে নিয়ে আসতে সক্ষম হন। একটানা ঘন্টার পর ঘন্টা এই তীব্র মনোযোগ তাকে সেই মাস্টারপিসটা বোঝাতে পেরেছিল। থিওরিটার প্রভাব এতই বড় এবং জ্ঞানপূর্ণ ছিল যে মনে হয়েছিল এটা জাদু করে বা আকাশ থেকে এসেছে। এটাই অন্তর্দৃষ্টি। এটা চেতনা এবং অচেতনতা মিলে তৈরি। এটা প্রবৃত্তি এবং যুক্তি মিলে তৈরি। আমরা এটা থেকে যুক্তিবাদী চিন্তার সাথেই পরিচিত বেশি। যৌক্তিক চিন্তা কারণ আর প্রভাবের আকারে করা যায়, কিন্তু অন্তর্দৃষ্টি সব দিক ভেবেই। এটা আপনার মস্তিষ্কের প্রায় সব জায়গাতেই ঘিরে থাকে। একজন মাস্টারের অন্তর্দৃষ্টি এমন যে তিনি খুবই দ্রুত উত্তর দিতে পারেন। তিনি বলতে পারেন সামনে কি হতে পারে। তিনি মানুষের মন পড়তে পারেন আর তাদের প্রভাবিত করতে পারেন। তিনি যে কোনো কিছুই ঘটাতে পারেন। তিনি অসম্ভব কিছুও করতে পারেন এবং তিনি এমন একটা ফলাফল আনতে পারেন যা সৌন্দর্যে ভরপুর। অন্তর্দৃষ্টি এই কারণে এত বেশি সুন্দর। আপনিও আপনার জীবনের কোনো না কোনো সময় এই সর্বোচ্চ শক্তি আর বুদ্ধিতে আঘাত করেন। আপনার অন্তর্দৃষ্টি তখনই কাজ করে যখন আপনি ডেডলাইনের পেছনে দৌড়াচ্ছেন কিংবা অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে কাজ করছেন। তখন আপনার মন আরেক ধাপ ওপরের মনোযোগ আর কাজের ওপর থাকে, কিন্তু ডেডলাইনের পর যা ছিল তাই। এই অডিও স্টোরি আপনাকে শেখাবে আপনি যা করবেন তাতেই অন্তর্দৃষ্টি ব্যবহার করতে। আপনাকে এটা শেখাবে যে কিভাবে আপনি সব সময় এই উচ্চ মাত্রার শক্তি আর বুদ্ধি সব সময় সবখানে নিজের সাথে রাখবেন। এটা আপনার মধ্যেই আছে, অপেক্ষা করছে কবে বের হবে। যদি আপনি কিভাবে মাস্টার হবেন সেটা জানতে ইচ্ছুক, তাহলে বইটা পড়তে পারেন। আমাদের দ্বিতীয় অধ্যায়, নিজের মনের টানটা খুঁজুন। লিওনার্দো ইটালির ভিঞ্চি নামক শহরে বড় হয়েছিলেন, যা ফ্লোরেন্স থেকে মাত্র 20 মাইল দূরে ছিল। তার বাবা ছিলেন একজন আইনজীবী, বুর্জোয়ার একজন সদস্য। কেউ হয়তো বলতে পারেন লিওনার্দো ভাগ্যবান, কারণ তার জন্ম ধনী পরিবারে। কিন্তু সত্যি বলতে তিনি ছিলেন অবৈধ সন্তান। তিনি তার বাবা মার বিয়ে করার আগেই জন্মগ্রহণ করেন এবং সেই কারণে লিওনার্দোকে বিশ্ববিদ্যালয়ে যেতে বা কর্মচারী হিসেবে কাজ করার অনুমতি দেওয়া হয়নি। তিনি একজন আইনজীবী, একজন ডাক্তার, একজন অধ্যাপক বা যে কোনো বিশেষ পেশাও নিতে পারতেন না। সেই সময়কার ইটালিতে এটাই নিয়ম ছিল। আর তাই তরুণ লিওনার্দোর খুব কম স্কুল কলেজের শিক্ষা ছিল। তিনি প্রায়ই নিজেই সবকিছু খুঁজে বেড়াতেন আর জানার চেষ্টা করতেন। লিওনার্দো ভিঞ্চি সুন্দর প্রকৃতি খুঁজে পেতে খুব পছন্দ করতেন। তিনি বনে, জলপ্রপাত এবং নদীতে চলে যেতেন। তিনি বিভিন্ন প্রাণী এবং গাছপালা দেখে ভারী অবাক হতেন। একদিন তিনি তার বাবার অফিসে গিয়ে কিছু কাগজ নিয়ে গেলেন। তিনি বনে ঘুরে বেড়ালেন। তিনি একটা পাথরের ওপর বসলেন এবং তিনি যা দেখলেন তা স্কেচ করলেন। তিনি প্রতিদিন এইভাবে অনেক কিছু খুঁজতেন এবং আঁকতে থাকতেন। বৃষ্টির সময়ও লিওনার্দো বনে যেতেন। তার কোনো যন্ত্র, শিক্ষক কিংবা অন্য কোনো পেন্টিংও দেখানোর ছিল না। তিনি শুধু তার চোখ ব্যবহার করেছিলেন। তিনি শিখেছিলেন
তাকে বস্তুগুলো ভালো মতো দেখতে হবে। এইভাবেই তিনি সব ছোট্ট ছোট্ট জিনিস নেন এবং তার সকল পেন্টিংয়ে তা জীবন্ত হিসেবে দেখাতেন। যখন তার বয়সটা 18, লিওনার্দো ফ্লোরেন্সের একজন ছাত্র হন। অ্যান্ড্রিয়া ডেল ভার্চিও নামের একজন শিল্পীর স্টুডিওতে ছিল। তার স্কেচগুলো অসাধারণ হওয়ার কারণে সেইখানে তিনি সুযোগ পান। একবার ভেরাচিও লিওনার্দোকে একটা কাজ দেন, যা ছিল একটা এঞ্জেল আঁকা। তার ভেরাচিওর দেওয়া নিয়মেই আঁকার কথা ছিল, কিন্তু তিনি নিজের মতো এঁকেছিলেন। তিনি ফুলের বিছানায় একটা এঞ্জেল আঁকেন। প্রতিটা ফুল ভিন্ন ছিল। এগুলো সেই ফুল ছিল যা ছোটবেলায় তিনি দেখেছিলেন। তিনি এদেরকে বাস্তবের মতো এঁকেছিলেন। এঞ্জেলের চেহারার জন্য তিনি যে চার্চে যেতেন, সেখানে প্রার্থনারত মানুষের চেহারা খেয়াল করেছিলেন এবং সেইটাই এঁকেছিলেন। কিন্তু তাতে শুধু আলাদা নতুন রঙের মিশ্রণ ঘটান, যা এঞ্জেলটার চেহারা একটা অস্ফুট শান্তি এনে দেয়। লিওনার্দো সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনিই হবেন প্রথম শিল্পী যিনি এঞ্জেলের ডানার নিখুঁত চিত্র তৈরি করতে পারবেন। তাই তিনি বাজারে গিয়ে কিছু পাখি কেনেন। তিনি পাখির পালকের সৌন্দর্য অনেক অবাক হয়ে মনোযোগ দিয়ে খেয়াল করেছিলেন। লিওনার্দো তাদের স্কেচ করতে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেন এবং তাই তার এঞ্জেলদের সত্যি স্বর্গীয় লাগছিল। 1481 সালে লিওনার্দো তার জীবনে একটা ঝামেলার মুখোমুখি হন। তখন পোপ রোমের সিস্টিন চ্যাপেলের কমিশনের জন্য শিল্পীদের খুঁজছিলেন। তিনি লরেন্জো ডি মেডিসি নাম বলতে বলেছিলেন। সমস্যা হলো, লিওনার্দোর সাথে কখনোই মেডিসির মতের মিল হতো না। লরেন্জো অভিজাত ছিলেন, তিনি সাহিত্যের ক্লাসিকে পারদর্শী ছিলেন, কিন্তু লিওনার্দো ল্যাটিন ভাষা বুঝতেন না, যা অভিজাত ভাষা হিসেবে বিবেচিত হয়। এই কারণে ফ্লোরেন্সের অন্যান্য শিল্পীদের বেছে নেওয়া হয়েছিল, কিন্তু তাকে নয়। এই বিষয়টা সাফল্য পেতে বাধা দেয়নি। লিওনার্দো ফ্লোরেন্সের সংস্কৃতি এমনিতেও পছন্দ করতেন না, কারণ শিল্পীদের কাজ পেতে অভিজাত পরিবার বা চার্চকে খুশি করতে হতো। তারা তাদের শিল্পকর্মের কমিশনের উপর বেঁচে থাকতেন, যা কোনো স্থায়ী বা কোনো অর্থ উপার্জনের উপায় নয়। লিওনার্দো শুধুমাত্র একজন চিত্রশিল্পী হিসেবে নয়, বরং একজন সর্ববিষয়ক উপদেষ্টা হিসেবেও ধনী ব্যক্তিদের কাছে তার সেবা প্রদান করেছিলেন। এর বিনিময়ে তিনি নিয়মিত বেতন চাইতেন। এই কারণে তার আর্থিক নিরাপত্তা ছিল। তার সমস্ত আগ্রহ এবং ক্ষমতা খুঁজে বের করার পুরো স্বাধীনতা ছিল। লিওনার্দোর পড়াশুনো এবং স্কেচ করতে ভালো লাগত। তার মানব শরীরের স্কেচে বাস্তবের সাথে খুব কম অমিল পাওয়া যেত। তিনি নিজের কল্পনায় বানানো মেশিনও এঁকেছিলেন। বলা হয়ে থাকে, তাঁর আঁকা ছবি এবং নোটের সংখ্যা 10,000 পৃষ্ঠারও বেশি। তার এত ভালো লাগত এই স্কেচিং করতে। আপনার এই পৃথিবীতে সবথেকে কি করতে বেশি ভালো লাগে? আপনার ইচ্ছেটা কি? সেটা যে কোনো কিছু হতে পারে। এটা হতে পারে রান্না, বই পড়া, স্কুবা ডাইভিং বা প্রোগ্রামিং। সেটা যে কোনো কিছু হোক না কেন, কিছু বা কাউকে আপনার এই কাজ করা থেকে বাধা দিতে দেবেন না। আপনি এখনও যদি আপনার ইচ্ছের ব্যাপারে না জানেন, এখনও সময় আছে। সব কিছু শেষ হয়ে যায়নি। আপনি এখনও মাস্টার হতে পারেন। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সেই ইচ্ছা পূরণ করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া। আমাদের তৃতীয় অধ্যায়, আদর্শ ছাত্রত্ব। যখন চার্লস ডারউইন ছোট ছিলেন, তখন তার বাবা বলেছিলেন, তোমার শুধু ইঁদুর ধরতেই ভালো লাগে, তুমি এই পরিবারের কলঙ্ক হবে। আমরা সবাই জানি এটা সত্যি না। চার্লসের বাবা একজন ধনী ডাক্তার ছিলেন। ছেলেকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। এটা তাকে চিন্তিত করেছিল যে চার্লস স্কুলে কোনো বিষয় ভালো নয়। দেখে মনে হচ্ছিল চার্লসের ভবিষ্যৎ ভালো হবে না। বইয়ের প্রতি তার আগ্রহ ছিল না কোনো দিনে। চার্লস যা চেয়েছিল তা হলো অ্যাডভেঞ্চার। তিনি বাইরে থাকতে পছন্দ করতেন। তিনি ফুল ও পোকা জমাতে পছন্দ করতেন। তিনি পাখি ভালো মতো দেখতেন এবং যা যা দেখতেন তা লিখে রাখতে পছন্দ করতেন। চার্লসের প্রকৃতি নিয়ে অনেক প্রশ্ন ছিল, কিন্তু তার বাবা তা নিয়ে খুশি ছিলেন না।
চার্লসের যখন 15 বছর বয়স তখন তার বাবা তাকে মেডিকেল স্কুলে ভর্তি করেন, কিন্তু চার্লস সেখান থেকে দ্রুতই বাদ পড়েন, কারণ তিনি রক্তের দৃশ্য সহ্য করতে পারেননি। এবং তাই চার্লস ক্যামব্রিজে যোগ দেন এবং যেখানে তিনি ব্যাচেলর অফ আর্টস শেষ করেন। একমাত্র জিনিস যা তাকে উৎসাহ দিয়েছিল তা হল উদ্ভিদবিদ্যা। তিনি বিষয়টার প্রতি খুব আগ্রহ দেখিয়েছিলেন। তিনি উদ্ভিদবিদ্যা প্রশিক্ষক অধ্যাপক হেন্সলোর সাথে খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন। স্নাতক শেষ হওয়ার পর প্রফেসর হেন্সলো চার্লসকে সমুদ্র যাত্রায় প্রকৃতিবিদ হিসেবে কাজ করার কথা দেন। HMS বিগল জাহাজটা দক্ষিণ আমেরিকায় কয়েক বছরের জন্য ভ্রমণ করার কথা ছিল। চার্লসের দায়িত্ব ছিল ইংল্যান্ডে ফেরত পাঠানোর জন্য প্রাণী, গাছপালা এবং খনিজ নমুনা সংগ্রহ করা। চার্লস প্রথমে খুব একটা রাজি ছিলেন না, বাড়ি থেকে এতটা দূরে সে কখনো ছিলই না, কিন্তু অ্যাডভেঞ্চারের প্রতি তার ভালোবাসা তখনও ছিল। HMS বিগলের ক্যাপ্টেন ফিটজরয় তাকে বলেছিলেন যে তার দায়িত্ব হল গেট ফ্লোডে প্রমাণ খুঁজে বের করা এবং জেনেসিস অনুসারে সব সৃষ্টির গল্প খুঁজে বের করা। কয়েক মাস পর জাহাজটা ব্রাজিলে পৌঁছায়। চার্লস অনেক অবাক হয়ে গিয়েছিলেন। সেখানে অনেক বন্যপ্রাণী ও গাছপালা ছিল, প্রকৃতিতে অনেক রং এবং বৈচিত্র্য ছিল। এটা এতটাই বেশি ছিল যে তিনি জানতেন না কোন নমুনাগুলো প্রথমে পাঠাতে হবে। চার্লস তার দিনগুলো হেঁটে এবং খুঁজে কাটিয়েছিলেন। তিনি যে সমস্ত বাইরের প্রাণী এবং গাছপালা দেখতেন তা একসাথে করে লেবেল এবং বর্ণনা করার কথা ছিল। জানার আর দেখার জন্য প্রকৃতিতে অনেক কিছুই ছিল, আর তিনি এটা পছন্দ করেছিলেন। দক্ষিণ আমেরিকার এই বন্যতায় তিনি 5 বছরে অনেক কিছু শিখেছিলেন। আর্জেন্টিনায় চার্লস একটা আর্মাডিলো, একটা ঘোড়া এবং একটা হাতির মতো প্রাণীর দেহাবশেষ আবিষ্কার করেছিলেন, যাকে মস্তোডন বলা হয়। তিনি বুঝতে পেরেছিলেন যে এতগুলো প্রজাতি যদি আগে মারা যায় এবং বিলুপ্ত হয়ে যায়, তবে বাইবেলের জেনেসিসের মতো একই সময় সমস্ত ধরনের জীবন তৈরি হওয়া অসম্ভব। অ্যান্ডিস পর্বতমালায় তিনি তার ধারণাকে সমর্থন করার জন্য আরও প্রমাণ খুঁজে পেয়েছেন। সমুদ্রের 12,000 ফুট ওপরে চার্লস সেসেল এবং প্রবাল প্রাচীরের জীবাশ্ম আবিষ্কার করেছিলেন। তিনি অনুমান করেছিলেন যে এই পর্বতগুলো অনেক আগে আটলান্টিক মহাসাগরের অংশ ছিল। কয়েকটা ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অবশ্যই তাদের উপরে এনেছে। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে চার্লস আরও অনেক বড় জিনিস বুঝেছিলেন। প্রতিটা দ্বীপে পাওয়া প্রজাতির অনন্য। যদিও তারা মাত্র 50 মাইল দূরে, তবে প্রাণীদের বৈশিষ্ট্যগুলো পরের দ্বীপের থেকে আলাদা। কচ্ছপের বিভিন্ন খোলস রয়েছে, ফিঞ্চ পাখির ঠোঁট বিভিন্ন আকারের হয়। চার্লস বুঝতে পেরেছিলেন যে প্রজাতিটি অবশ্যই তাদের নিজস্ব দ্বীপে থাকা খাদ্য এবং শিকারীদের সাথে খাপ খাইয়ে নিয়েছে। হাজার হাজার বছর ধরে প্রাণীরা সেই বিশেষ পরিবেশে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলো আপন করে নিয়েছে। ক্রমাগত বিকাশের প্রয়োজন রয়েছে। একমাত্র যোগ্য ব্যক্তি টিকে থাকবে। বিভিন্ন পরিবেশগত অবস্থার কারণে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বিভিন্ন প্রজাতি রয়েছে। এটা সমগ্র পৃথিবীর জন্য সত্য হতে হবে। চার্লস দক্ষিণ আমেরিকা তার 5 বছরের অ্যাডভেঞ্চার শেষে ইংল্যান্ডে ফিরে আসেন, কিন্তু তিনি ফিরে আসেন ভিন্ন মানুষ হিসেবে। তার বাবা অবাক। শারীরিকভাবে তাকে বড় এবং শক্তিশালী দেখাচ্ছিল। তার চরিত্রটাও বদলে যায়। চার্লসের উদ্দেশ্য এবং তীব্রতা পূর্ণ হয়ে ওঠে। দেখা গেল যে প্রফেসর হেন্সলো চার্লসের গবেষণার ফলাফল ক্যামব্রিজের একজন প্রকৃতিবিদকে দেখিয়েছিলেন, যে কারণে তারা তাকে সাথে নিয়ে নেয়। তার সামনে আরও শেখার সুযোগ এসেছিল। পরবর্তী দশকগুলিতে তিনি বিবর্তনের তত্ত্ব সম্পূর্ণ করেন এবং প্রাকৃতিক নির্বাচনের ধারণা তৈরি করেন। এমন সম্মানিত জীবনবিজ্ঞানী হয়ে ওঠেন যা তার বাবা কখনোই ভাবেননি। আপনি যদি কোনো মাস্টারের জীবন কাহিনী পড়ে থাকেন, আপনিও দেখতে পাবেন আদর্শ ছাত্রত্ব বা দুর্দান্ত সেই একটি সুযোগ যা তাকে একজন নির্বোধ বহিরাগত থেকে একজন দক্ষ বিশেষজ্ঞে রূপান্তরিত করেছে।
ছাত্রত্বের আগে তার কোনো শৃঙ্খলা বা জ্ঞানই ছিল না, কিন্তু এরপরে মনোযোগী এবং দৃঢ় মনোভাবে হয়ে ওঠেন। তিনি সেই জগতে প্রবেশ করেন যেখানে তিনি পরিচিত হবেন আপনার নিজের মাস্টার হওয়ার যাত্রায়। আপনাকে সারা বিশ্বে ভ্রমণ করতে হবে না, আপনাকে প্রশিক্ষণের জন্য সেই নিখুঁত সুযোগটা খুঁজে বের করতে হবে। এটা একটা চাকরি বা একটা ইন্টার্নশিপ বা কর্মশালা বা কোনো গ্রুপে যোগদান হতে পারে। সেখানে আপনি দক্ষতা শিখতে পারেন, একজন পরামর্শদাতা থাকতে পারেন এবং আপনার এই একই আগ্রহে লোকেদের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারেন। নিজেকে সে ছাত্রত্বে নিয়ে যান, শুধুমাত্র আপনার মন নয়, আপনার চরিত্রকেও উন্নত করার লক্ষ্য বানিয়ে দেবে। অধ্যায় 4, সৃজনশীল কর্মশীল। উলফগ্যাং অ্যামাডিউস মোজার্ট একজন শিশু প্রডিজি। তিনি 4 বছর বয়সে পিয়ানো বাজাতে শুরু করেন। তার বাবা লিওপাল্ড একজন বেহালা বাদক এবং একজন সঙ্গীত শিক্ষক ছিলেন। উলফাং বাড়িতে তার বাবার গানের ক্লাস শুনে বড় হয়েছেন। তার বোন মারিয়া আনা 7 বছর বয়সে তাদের বাবার কাছ থেকে পিয়ানো শিখেছিলেন। মোজার্ট ঘুরে ঘুরে বেড়াতেন এবং সেটা শুনতেন। তিনি সুর গুনগুন করতেন এবং অনুকরণ করার চেষ্টা করতেন। তখন তার বয়স মাত্র 4। লিওপাল্ড বুঝতে পেরেছিলেন যে তার ছেলের প্রচুর সম্ভাবনা রয়েছে। তিনি উলফগাংয়ের সঙ্গীত শিক্ষার পাঠ শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও তিনি এত কম বয়সী কাউকে প্রশিক্ষণ দেননি। উলফাং গভীর মনোযোগ এবং শেখার আগ্রহ দেখিয়েছিলেন। এই কারণেই তার অসাধারণ প্রতিভা প্রকাশ পায়। তিনি শুধু পিয়ানোই বাজাতে ভালোবাসতেন। প্রতিবারই তার বাবা তাকে শেখানোর জন্য একটা চ্যালেঞ্জিং অংশ দিতেন যাতে তিনি খুশি হন। তিনি প্রতিদিন এটা বিরতহীন অনুশীলন করতেন। তার বাবা মাকে তাকে পিয়ানো থেকে দূরে টেনে নিয়ে যেতেন যাতে তিনি রাতে ঘুমন। একদিন লিওপাল্ড আন্না মারিয়া এবং উলফগাংকে দুটো পিয়ানোর জন্য এক টুকরো বাজাতে দিয়েছিলেন। তার মাথায় বুদ্ধি এলো, তার আয় যথেষ্ট নয় এবং তাই লিওপাল্ড ভেবেছিলেন যে তিনি এবং শিশুরা ইউরোপের শহরগুলো ভ্রমণ করবেন এবং পাবলিক পারফরমেন্স করবেন। লিওপাল্ড বেহালা বাজাবে এবং শিশুরা পিয়ানো বাজাবে। তিনি মারিয়া আনাকে রাজকুমারীর সাজে সাজিয়েছিলেন। তিনি উলফগাংকে আদালতের মন্ত্রী হিসেবে সাজিয়েছিলেন। তারা ভিয়েনা, প্যারিস এবং লন্ডনে গিয়েছিলেন। তারা যেখানেই যান, রাজপরিবার এবং দরবারের সদস্যদের মুগ্ধ করেন। উলফগাং সেই দরবারি সুরকারদের সাথে বন্ধুত্ব করে নিয়েছিলেন। তিনি বিখ্যাত সুরকার জোহান খ্রিশ্চিয়ান বাখানকে তাকে উচ্চতর পাঠ দিতে বলেছিলেন। উলফগাংও থিয়েটার এবং অপেরার জগতে প্রেমে পড়েছিলেন। তিনি নিজেকে ইউরোপের মহান শহরগুলির সঙ্গীতে ডুবিয়েছিলেন। মোজার্ট পরিবারের সফর সফল হয়েছিল, কিন্তু তাদের নতুন কৌশল ভাবতে হবে, কারণ উলফগাং এবং মারিয়া আনা আর শিশু নয়। তাদের অভিনয়ের অভিনবত্ব নষ্ট হয়ে গেছে, কিন্তু তবুও এটা খুব ভালো সুযোগ, কারণ উলফগাংয়ের অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন হয়েছে। উলফগাং যখন 17 বছর বয়সী, তখন তার বাবা তার জন্য সার্জেলবাগ নামে তাদের নিজের শহরে কোর্ট ক্যাম্পাসের পদটি এনে দিয়েছিলেন। লিওপাল্ড সার্জেলবাগের আর্চবিশপকে তার ছেলেকে গ্রহণ করতে রাজি করান। তিনি উলফগাংয়ের জন্য একটা স্থিতিশীল চাকরির এবং আয়ের ব্যবস্থা চেয়েছিলেন। যাই হোক, উলফগাং সত্যি অসুখী বোধ করেছিল। তিনি সেই মহান থিয়েটার এবং মিউজিক দৃশ্যটি মিস করেছেন যা তিনি খুব ছোটবেলা দেখেছিলেন। সার্জেলবাগ একটা খুব ছোট্ট শহর, এটিতে অর্কেস্ট্রা বা ওপেরা পারফরমেন্স প্রায় হয় না। উলফগাং দৃঢ়ভাবে তার নিজস্ব মাস্টারপিস তৈরি করার জন্য ইচ্ছা অনুভব করেছিলেন, আর অন্য মানুষের সৃষ্ট সঙ্গীত পরিবেশন করতে করতে তিনি ক্লান্ত। বাবার আধিপত্য নিয়ে তিনি আর মোকাবেলা করতে পারছিলেন না। উলফগাং মুক্ত হতে চেয়েছিলেন। তিনি যখন 25 বছর বয়সী, তখন তিনি আর্চ বিশপের সাথে ভিয়েনায় গিয়েছিলেন। উলফগাং সেখানে নিজেকে একজন বিশেষজ্ঞ দরবারি সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন, কিন্তু আর্চ বিশপ এখনও তার সাথে দাসের মতো আচরণ করতে থাকেন।
উলফাগান অনুভব করল তার সময় ফুরিয়ে এসেছে। তিনি ইতিমধ্যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে যথেষ্ট হয়েছে। ভিয়েনা ছাড়ার সময় হলে উলফাগাং আর্চ বিশপকে বললেন যে তিনি থাকবেন। থিয়েটার, অর্কেস্ট্রা এবং ওপেরা সংস্কৃতি ভিয়েনায় অনেক জীবন্ত ছিল। তিনি অনুভব করেছিলেন যে তিনি এইখানেই আছেন, এইখানেই তিনি তার প্রতিভা প্রসারিত করতে পারবেন। তিনি আদালতের সুরকারদের পদ ছেড়ে দেন, তিনি ভিয়েনায় থাকেন। এমনকি তার বাবা বা শার্জেলবার্গের আর্চবিশপও তাকে আটকাতে পারেনি। এটা তার জীবনের সেরা সিদ্ধান্ত হিসেবে পরিণত হয়েছিল। সেই মুহূর্তে উলফাগান 20 বছর ধরে একজন সঙ্গীতশিল্পী ছিলেন। তিনি ইতিমধ্যে 20,000 ঘন্টারও বেশি অনুশীলন করেছেন। তিনি তার প্রতিভা পরিদর্শন করতে প্রস্তুত। এটা ডন জিওভানি শিরোনামের থিয়েটার নাটকের মাধ্যমে দেখা গিয়েছিল। উলফাগান ইতিমধ্যে সব দিকেই বিশেষজ্ঞ ছিলেন। তিনি জানেন কিভাবে গানের মাধ্যমে দুঃখ, ক্ষোভ এবং আনন্দের অনুভূতি প্রকাশ করতে হয়। তিনি বৃহৎ অর্কেস্ট্রার জন্য রচনা করেছিলেন এবং তিনি এটার জন্য মাস্টার হয়েছিলেন। তিনি যেভাবে সঙ্গীত রচনা করেছেন সেইভাবে আর কেউ করেনি। উলফাগানের রচনাগুলো এতটাই অন্যরকম, সেগুলো এতটাই সৃজনশীল, দুঃসাহসিক, কিন্তু তবু দক্ষতা এবং গভীরতায় পূর্ণ ছিল। তারা ডন জিওভানির চরিত্রটিকে একজন দুর্দান্ত সিডিউসার হিসেবে দেখাতে সক্ষম হয়েছিলেন, যিনি নরকের পথে যেতে যেতেও হাসেন। মোজার্টের মাস্টারি এতটাই আশ্চর্যজনক, জীবনের শেষ 10 বছর ধরে তিনি এক নাগাড়ে অনেক কিছু রচনা করেছিলেন। তিনি ওভারচার, সোনাটা এবং ওপেরা সঙ্গীত তৈরি করেছেন যা আজও অনেক মূল্যবান। তিনি 35 বছর বয়সে মারা যান, তবে তিনি তার জীবনের কাজটা সম্পূর্ণ করেছিলেন। আমরা যখন শিশু ছিলাম তখন আমরা বিষয় এবং কল্পনায় পূর্ণ ছিলাম। আমরা পৃথিবীকে এমনভাবে খুঁজে বের করি যেন কিছুই অসম্ভব না, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমরা সমাজের দ্বারা নির্ধারিত সীমাগুলো শিখি। আমাদের দায়িত্বগুলো শিশু হিসেবে আমাদের মুক্ত সৃজনশীল মনকে দূর থেকে সরিয়ে দিয়েছে। সৃজনশীল ও কর্মশীল পর্যায় হল শিশুর মতো কৌতূহল এবং বিশেষজ্ঞ দক্ষতার মিশ্রণ। এখানে সৃজনশীল মানে আপনি অত্যন্ত উৎপাদনশীল। আপনি এমন কিছু তৈরি করেন যা অন্যদের থেকে আলাদা। এখানে কর্মশীল মানে আপনি একদম অরিজিনাল। আপনি কেবল তাদের অনুকরণ করবেন না যারা আপনার আগে এসেছিল, কিন্তু পরিবর্তে আপনি নিয়মের বাইরে দেখেন এবং সম্পূর্ণ নতুন এবং ভিন্ন কিছু তৈরি করেন। মোজার্টের রচনা একটা দুর্দান্ত উদাহরণ। এটা একটা অর্কেস্ট্রার সমস্ত দক্ষতা উপরে নিয়ে গিয়েছে। মোজার্টের আগে থিয়েটার মিউজিক সবসময় হালকা ও মধুর ছিল, কিন্তু তার 2 দশকের বেশি অভিজ্ঞতা দিয়ে তিনি আরও বড় ছবি দেখিয়েছেন। তিনি এমন সঙ্গীত তৈরি করেছিলেন যা একটা চরিত্রের সমস্ত আবেগ প্রকাশ করে, এবং সেই কারণে মোজার্ট একটা নতুন ট্রেন্ড স্থাপন করেছেন। তার গান শুনে হতবাক হয়েছেন অনেকেই। তারা বলে যে এটা কানে ব্যথা করে, কিন্তু মোজার্ট ইউরোপের নতুন স্ট্যান্ডার্ড হয়ে ওঠেন। তার কারণে থিয়েটারের জগৎ চিরতরে বদলে গিয়েছিল। অন্তর্দৃষ্টি কোনো জাদুশক্তি না, যে কারণে এটা থাকতে পারে, তবে এর জন্য প্রচুর পরিমাণে ফোকাস এবং একটা অভিজ্ঞতা প্রয়োজন। আপনি যখন আপনার মস্তিষ্কের ক্ষমতা সর্বাধিক করেন তখন এই চূড়ান্ত শক্তি পাবেন। স্মৃতি থেকে অন্তর্দৃষ্টি শুরু হয়। বছরের পর বছর ধরে আপনি সমস্ত তথ্য গ্রহণ করেন, আপনার সামনে আসা মাস্টারদের সমস্ত তত্ত্ব, কিন্তু আপনার অনেক দক্ষতা থাকায় আপনি সম্পূর্ণ দৃষ্টিকোণ অর্জন করেন। আপনি পুরোপুরি জ্ঞানের ক্ষেত্রটি দেখেন। আপনি দেখতে পাচ্ছেন যে এর কি অভাব রয়েছে, বা এমন একটা সংযোগ দেখুন যা কেউ কখনো ভাবেনি। অন্তর্জ্ঞান আপনার মস্তিষ্ক থেকে বেরিয়ে আসে কারণ আপনি বছরের পর বছর অনুশীলনের মাধ্যমে সেই সমস্ত তথ্য থেকে দ্রুত প্রক্রিয়া করেন। গবেষণা বলছে দক্ষ হওয়ার জন্য আপনার 10,000 ঘন্টা বা 10 বছরের অনুশীলনই প্রয়োজন, কিন্তু একজন মাস্টার হতে আপনার 20,000 ঘন্টা বা 20,000 বছর
বা 20 বছর লাগবে। চূড়ান্ত ক্ষমতার অধিকারী হতে 20 বছর সময় লাগে। তবে এটা অসম্ভব না। আমরা আধুনিক মাস্টারদের জানি যারা সত্যি তাদের কর্মজীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। যেমন ধরুন বিল গেটস। তিনি ইউনিভার্সিটি থেকে প্রোগ্রামিং করেছেন। যখন মাইক্রোসফট একটা টেক জায়ান্ট হয়ে ওঠে তখন গেটসের ইতিমধ্যে 20 বছরেরও বেশি প্রোগ্রামিং অভিজ্ঞতা রয়েছে। এটা আপনিও করতে পারেন। আপনার সীমা ছাড়িয়ে দেখার এবং সত্যি অসাধারণ কিছু তৈরি করার ক্ষমতা রয়েছে। উত্তর আপনার মন থেকে জাদুর মতো বের হয়ে আসবে, কিন্তু তার কারণ হলো আপনার ভেতরের লক্ষাধিক নিউরন প্রতিবারই ফায়ার করছে। মাঝামাঝি কিছু ভাববেন না। আপনি অন্য কিছু হতে পারেন। আপনি ইতিহাস গড়তে পারেন। আপনি এমন একজন হতে পারেন যিনি সত্যিই সম্মানিত এবং প্রশংসিত। আপনি এমন কেউ নন, তবে ভবিষ্যতে আপনি একজন কেউকেটা হবেন। বিশ্বের অন্য প্রান্ত থেকে আপনার নাম গুগল করা হবে, আপনার জীবনের গল্প বইয়ে লেখা হবে এবং সোশ্যাল মিডিয়ায় আলোচনা হবে। এসব সম্ভব। মাস্টাররা আগেও করেছেন এবং আপনিও করতে পারেন। রাইট ব্রাদার্স, জ্যাক মা, নিকোলা টেসলা বা বিটলসের মতো ভাবুন। একটা সময় ছিল যখন তাদের কেউ চিনত না। একটা সময় ছিল যখন মানুষ তাদের নিয়ে উপহাস করত, কিন্তু তারা কাজ করতে থাকে। তারা সব কিছুর উপরে উঠে যায়। আপনার মস্তিষ্ক আছে, আপনার জিনের অনন্য সেট আছে। আপনার আর কি লাগবে? চলুন, আমরা এই অডিও স্টোরি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই অডিও বুক থেকে আমরা যা যা শিখতে পারলাম, চলুন এক নজরে মনে করে নেওয়া যাক। আপনি দা ভিঞ্চি, চার্লস ডারউইন এবং মোজার্ট সম্পর্কে শিখেন। আপনি অন্তর্দৃষ্টি, শক্তি এবং মাস্টারির 3টি পর্যায় এই সম্পর্কে শিখছেন। এই অডিও স্টোরি আপনাকে আপনার মাস্টারি যাত্রার মানচিত্র দিয়েছে। আপনাকে এখন যা করতে হবে তা হলো সেই পথ অনুসরণ করতে হবে। এখন আপনার বয়স যাই হোক না কেন, আপনি এটা করতে পারবেন। একটা দিন কাজে লাগান। আপনার এখনও সময় আছে। নিজের সময় ঠিকভাবে ব্যয় করুন। আপনার মস্তিষ্কের সর্বোচ্চ ক্ষমতা অর্জনের জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করুন, কারণ আপনি যদি তা না করেন তবে সময় একটা অপচয়। আপনার নিউরন ফায়ারিং করুন এবং আজই আপনার মাস্টারি যাত্রা শুরু করুন। অবশ্যই আপনার চ্যানেলের ফোকাস অনুযায়ী পরিবর্তন করে নিচে দেওয়া হলো। এটাই ছিল আজকের অডিও বুক। যদি আপনাদের এই অডিও বুক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নতুন অডিও বুক পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, পজিটিভ সময় চ্যানেল আপনাকে সব সময় সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে থাকুন, সফল হন।